আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডন থেকে দেশের পথে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানের নির্দেশনা। রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনে কেউ হতাহত হয়নি। আতঙ্কে ছাদে আশ্রয় নেওয়া 18 জনকে উদ্ধার। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ। আইনি জটিলতা না দেখিয়ে শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার বিচার দাবি। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের মানব প্রাচীর কর্মসূচি। এবং 800 কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। 2 মেয়ে ও 1 ছেলের নামে সম্পদের নোটিশ জারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় ছাদে আটকে থাকা নারী, পুরুষ ও শিশুসহ 18 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভবনের জেনারেটর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শাকের আদনানের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের 15 তলা ভবনের বেসমেন্টে আগুন লাগে। ভবনটির প্রথম থেকে 5 তলা পর্যন্ত শপিং মল, 6 তলায় রেস্টুরেন্ট এবং ওপরের বাকি ফ্লোরগুলো আবাসিক। আগুন থেকে বাঁচতে ছাদে যাওয়া 7 জন পুরুষ, 9 জন নারী ও 2 জন শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভবনের বাকিরা বাইরে বের হয়ে যান। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটিতে রাজক অনুমোদন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকারিতার সনদ আছে কিনা। ধোয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে। তবে এটা ধারণা করছি যে জেনারেটরের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে। গত বছর 29শে ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের এই ভবনের বিপরীত পাশের ভবনে ভয়াবহ আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। অতি দরিদ্র 20% রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের 90% রোগীই জানেন না ভুল চিকিৎসা বা সেবা না পেলে কোথায় অভিযোগ জানাতে হবে। সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারকে স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত ক্যাডারে রূপান্তর করা, স্বাস্থ্য কমিশন গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয় 2024-এর 18 নভেম্বর। জাতীয় অধ্যাপক একে আজাদ খানের নেতৃত্বে কমিশনের 12 জন সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে রয়েছে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা ও বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া, স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের কমপক্ষে 5% এবং বাজেটের 15% বরাদ্দ করা, ওষুধের নমুনা বা উপহার দিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা নিষিদ্ধ করা, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কেবল ইমেইল বা ডাকযোগে তাদের পণ্য সম্পর্কে তথ্য চিকিৎসকদের পাঠাতে পারবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সুপারিশের বিস্তারিত তুলে ধরা হয়। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসি টলিসি ইস্যুগুলো আলাপ করবে। আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটগুলো সবগুলো এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মতো হবে। সুতরাং ট্রান্সফারেবল জব হবে না। একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা দেশেই পাইতে পারে।
25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টারশিয়ারি এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা না পাওয়া চিকিৎসক, নার্স, ধর্মঘট ও চিকিৎসা কর্মীদের উপর হামলা সহ নানা প্রশ্নের উত্তর দেন কমিশন সদস্যরা। তাহলে জনগণ ভার্ডিক্ট দিয়ে দিয়েছে যে তারা এখনো সরকারি ব্যবস্থায় আছে এবং তারা এখনো প্রাইভেট সেক্টরে যায়। জনগণ বলেছে যে গত 1 বছরে 3 জন জনগণ সেবা নিতে গিয়ে একজন জনগণ কমপক্ষে স্বাস্থ্য খাত থেকে নিগৃহ অথবা অন্য কোনো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। মাত্র 10% বলতে পেরেছে আসলে সত্যিকার অর্থে কার কাছে গিয়ে অভিজ্ঞতা শেয়ার করা যায়, কার কাছে গিয়ে বিচার চাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে এই রূপান্তর প্রকল্পটি সম্পূর্ণ করতে 2 বছর সময় লাগতে পারে। এটি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় উচ্চ ক্ষমতার কমিটি গঠনের সুপারিশ করেছে কমিশন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বলেছে, অন্তর্বর্তী সরকারের কাছে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে গণহত্যার বিচার চায় তারা। রাজধানীতে মানব প্রাচীর কর্মসূচিতে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, সরকারের অনেকে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছে। চূড়ান্ত বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে এই মানব প্রাচীর কর্মসূচিতে মহানগরের নেতাকর্মীরা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। তারা বলছেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পর আলেম ওলামাদের নামে যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নতুন করে তদন্তের দাবিও জানান তারা। 2013 সালে 5ই মে বাংলাদেশের ইতিহাসে একটি গণহত্যা দেখেছি, যে গণহত্যায় দেখেছি বাংলাদেশের মানুষদেরকে 2টা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা হয়েছে। যদি এই শহীদ পরিবারেরা বিচার না পায় তাহলে তারা মাজলুম, আর তারা যদি মাজলুম হয়, যারা বিচার করছে না তারা হলো জালেম। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস পালনের আহ্বানও জানান তিনি। শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের চিন্তা করবে, হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে, আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ করবে। শাপলা চত্বরে নিহতদের প্রকৃত তালিকা প্রণয়ন সহ বিগত সরকারের সময়ে সব ধরনের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকার পথে রয়েছেন। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি বেলা 2:20 দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 9:10 ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিস্তারিত শাহ এমি হোসেনের রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আজ হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। তার 2 পুত্রবধূ সহ কাতার এয়ার অ্যাম্বুলেন্স যোগে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশে। তাকে বিদায় জানাতে শত শত লোক ভিড় জমায় হিথ্রো বিমানবন্দরে। গণতন্ত্র অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আজকে বাংলাদেশে ফিরে গেলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী সৈনিক সহ আপামর জনতা সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছে ম্যাডামকে এক নজর দেখার জন্য। উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারে এই দোয়া করি এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ উনি যেন রচনা করতে পারে এই দোয়া করি ইনশাআল্লাহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতা কর্মীরা আসেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডনের হিথ্রো টার্মিনালের দিকে এগিয়ে গেলে বেগম জিয়া ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তার ভক্তরা। দীর্ঘদিন চিকিৎসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে শত শত হাজার হাজার নেতা কর্মীরা আসছেন তাদের প্রিয় নেত্রীকে শুধু এক নজর দেখার জন্য।
খুব শীঘ্রই তিনি যেন সুস্থভাবে ফিরে আবার দেশের দায়িত্ব নেন, সেটাই কামনা করছেন তার ভক্ত অনুরাগীরা। হিথ্রো টার্মিনাল 4 থেকে শাহ এমির হোসেন, চ্যানেল আই, লন্ডন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জাতীয় নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের। নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো চাপ নেই, তবে ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। রাষ্ট্রদূত আরও বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হওয়া উচিত, তবে সেই বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ হতে হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন আর অস্থির সময়ের মধ্যেই ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছেন মাইকেল মিলার। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকের অতিথি হিসেবে তার কাছে বেশিরভাগ প্রশ্ন ছিল জুলাই আন্দোলন, রাজনৈতিক পট পরিবর্তন, সংস্কার আর নির্বাচন নিয়ে। জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যদি কারো বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ এবং সেই অভিযোগ যদি ধারণাপ্রসূত না হয়, তবে তাকে অবশ্যই জবাবদিহি ও বিচারের আওতায় আনতে হবে। তবে বিচার প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, সুষ্ঠু ও সঠিক নিয়ম মেনে। ইউরোপের সাথে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। নির্বাচনের সময় নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। আমরা কোনো নির্দিষ্ট সময়ে নির্বাচনের জন্য চাপ দিচ্ছি না। ইউরোপীয় ইউনিয়ন চায় আন্তর্জাতিক মানের নির্বাচন, আর সেটা নিশ্চিত করতে আমরা সহযোগিতায় প্রস্তুত। আমরা চাই একটা অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা সাকসেস স্টোরির সঙ্গে থাকতে চাই। ইইউ ডেলিগেশন প্রধান জানান, ইউরোপে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চাইলে নির্দিষ্ট রাষ্ট্রের সাথে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তাদের 2 মেয়ে ও 1 ছেলের বিরুদ্ধে সম্পদের বিবরণী নোটিশ জারি করেছে দুদক। রিপোর্ট রোকসানা আমিনের। এক যুগের বেশি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আলোচিত সমালোচিত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে আসে তার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সাইদুজ্জামান মামলাগুলো দায়ের করেন। পাপনের ব্যাংক অ্যাকাউন্টে 743 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানালেন দুদক মহাপরিচালক। ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। একই অভিযোগে নাজমুল হাসানের স্ত্রী রোকসানা হাসান এবং বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পাপনের কন্যা রুশমিলা রহমান অহনা, পুত্র রাফসান রহমান, কন্যা সুনেহরা রহমান তন্নি ও তার জামাতা রাকিন আল মাহমুদ সহ 5 জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন। হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। গত 28 এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচ সহ 27 ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন নারীরা, বাধার মুখে কর্মপরিবেশ। এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যথাযথ উদ্যোগ নিচ্ছে না উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়, অথচ নারী উদ্যোক্তারা স্বল্প পরিমাণ ঋণ পান না। নাজিব বেগের রিপোর্ট।
তৈরি পোশাক শিল্প ও নির্মাণ খাত সহ প্রায় সব ক্ষেত্রেই হয়রানি সহ নানা বৈষম্যের শিকার নারীরা। এসব ঘটনায় তেমন প্রতিকার না পাওয়ার অভিযোগও ভুক্তভোগীদের। রাজধানীর আগারগাঁওতে আন্তর্জাতিক শ্রম সংস্থা BBDN ও বনহিসিকা আয়োজিত আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রে নারীর নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ নিলেও রাজনৈতিক সরকারকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। মেয়েদের জায়গাতে যে নিরাপত্তা, যে পরিবেশ হলে তারা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে কাজ করতে পারে, সেখানে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা হয়তো কিছু ভাবনা দিতে পারবো, কিছু পলিসিস দিতে পারবো, বাকিটা কিন্তু আপনাদের করতে হবে ভবিষ্যতে যারা আসবে তাদেরকে নিয়ে। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ পেতেও নারী উদ্যোক্তাদের ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে এ নিয়ে কাজ করতে চান বলে জানান শ্রম উপদেষ্টা। অল্প টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা উইদাউট এনি কোলাটারাল ক্যান বি গিভেন টু ইউ। হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে দেশ থেকে। একটা কোম্পানি, আপনারা তো জানেন না, 30,000 কোটি টাকা খেয়ে ফেলছে। এই টাকা আমরা জীবনে ফেরত পাবো না, একটা কোম্পানি। বাকি যা আরো কত গেছে আল্লাহ জানে, আমরা এখন বুঝতে পারছি না। প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠী যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পায়, সেই দাবিও ওঠে আলোচনায়। হাজিব পিক, চ্যানেল আই, ঢাকা। কৃষি খাত নিয়ে এক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আগের সরকার ভুয়া পরিসংখ্যান দিয়ে ফ্যাসাদ তৈরি করে গেছে। প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, শহরের ভোক্তাদের খুশি রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই কৃষককে ঠকানো হচ্ছে। আরেক সেশনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দস্যুদের ঠেকাতে পরিবেশ অধিদপ্তরকে না বলার অধিকার দিতে হবে। রিজওয়ানা আজার রিপোর্ট। হোটেল সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তার আয়োজনে কৃষি খাত নিয়ে আলোচনা। খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা, কৃষি উৎপাদন ও প্রাণ প্রকৃতি এবং খাদ্যের বাজার সরবরাহ দেশজ সক্ষমতা শিরোনামে 3টি কর্ম অধিবেশনে কৃষির খাত উপখাতের অংশীজনেরা অংশ নেন। 2030 সালের মধ্যে হেক্টর প্রতি 10 মেট্রিক টন উচ্চ ফলনশীল ধানের জাত ও 15 মেট্রিক টন উৎপাদনশীল হাইব্রিড ধানের জাত আমাদের উদ্ভাবন করতে হবে। 60-70 লাখ টন গম আমদানি করতে হয়, 10-15 লাখ টন চাল আমদানি করতে হয়, তখন খাদ্যের স্বয়ংভর এই কথাটা বলা খুব শোভা পায় না। বালাইনাশকগুলো একসময় আমাদের দেশে বিনামূল্যে প্রদান করা হতো। এই যে বাজারটার 55% মার্কেট মাত্র 5টা বহুজাতিক কোম্পানি দখল করে রাখছে। আমরা বারবারে বলি খালি জমি কমে যেতেছে, কিন্তু আমাদের তো নতুন নতুন আইল্যান্ড আসতেছে, এটা আমাদের নদীতেও আসে, এটা আমাদের সাগরেও আসতেছে। এগুলি সবগুলাই কিন্তু আলটিমেটলি আমরা কৃষিতে ব্যবহার করতে পারি। এই যে খাদ্য বিষাক্ত হচ্ছে, এই বিষাক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু জিডিপি অনেক গ্রোথটা অনেক বেশি হচ্ছে। সংরক্ষণ ব্যবস্থাটা আমাদেরকে আরো একটু উন্নত করতে হবে। সেটার জন্য আমাদের উদ্যোক্তাদের জন্য সরকারি সে সুযোগ সুবিধা বা সরকার কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে উৎপাদক এবং বাজার ব্যবস্থার সঙ্গে জড়িতদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে সরকার, আশ্বস্ত করেন উপদেষ্টারা। কৃষি আর প্রাণী সম্পদ যখন আলাদা হয়ে গেছে, সেখানে আমাদের সংঘাত আছে। যে জলাশয়গুলোকে রক্ষা করতে চাচ্ছি, তখন কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে। বলেন তো, বাংলাদেশে কোন পেশাজীবীরা আজ পর্যন্ত ধর্মঘট করে নাই? সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। আমরা গত বছর দেখেছি, আমি যখন দেখছি যে আলুর উৎপাদন হয়েছে 1,06,00,000 টন, কনজামশন 80 লক্ষ টন, আলুর দাম 90 টাকা হয়ে গিয়েছে। কোনোভাবেই কোলাবোরেট করছে না একটার সাথে আর একটা। ওয়াই? বিকজ স্ট্যাটিস্টিক্স আর রং। নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে গণমাধ্যম এবং সুশীল সমাজের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেন নীতি নির্ধারকেরা। আমার ক্ষেত্রে এটা রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজার নামাজ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে হয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী জানাজার নামাজ পড়ান।
জানাজার নামাজে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী ও পরিবারের সদস্যরা। জানাজার নামাজ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছোট ছেলে ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী তার সদ্য প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চান। আপনারা জানেন যে আমার বাবা এখানে 1988 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। 2013 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উনি লন্ডনে ছিলেন এবং ডিসেম্বরের 24 সালের ডিসেম্বরের শেষ দিকে দেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছা ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন, তবে হয়তোবা এটা আল্লাহর ইচ্ছা ছিল না। উনি যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন, চলাফেরার সময় ওনার কথায় কাজে ইঙ্গিতে যদি কখনো কোনো দিন আপনার মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দেবেন এবং ওনার কাছে কোনো যদি দেনা পাওনা থাকে তাহলে সেটা আমার কাছে বলবেন, আমার বড় ভাই আছে ওনাকে বলবেন, আমরা এটা ইনশাল্লাহ শোধ করে দেব। এবং আমরা অনুরোধ করছি আপনাদের সবাইকে যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে রাখেন। যাচ্ছি পরের সংবাদে। মাওলানা রইসুদ্দিনকে হত্যার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ছাত্র সেনা। চট্টগ্রামের বিভিন্ন সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এই সময় পুলিশের সাথে সংঘর্ষে 35 জন আহত হয়। এই ঘটনায় 25 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ এবং জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ছাত্র সেনা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সিইসি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে এই কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। সিইসি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, সে ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার 2025 অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেজগাঁও বিমান বাহিনী ঘাঁটি বাসারের ফ্যালকন হলে আয়োজিত সেমিনারে 2024 সালের বিমান উড্ডয়নের কার্যক্রম এবং উড্ডয়ন সংক্রান্ত সব ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন তিনি। বিমান বাহিনী প্রধান তার বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ বাড়ছে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া করেছে ভারত। স্থগিত হয়ে গেছে দুই দেশের মধ্যে বাণিজ্য সহ নানা চুক্তি। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সর্বদলীয় বৈঠক করে ভারত সরকার। ভারতের আগ্রাসী আচরণ ও উস্কানিমূলক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পেহেলগাম কাণ্ড নিয়ে বিকেলে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বসেছে ইসলামাবাদ। দুদেশের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আজ আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সামরিক মহড়ার অংশ হিসেবে ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চলমান উত্তেজনার মধ্যে আগামী শুক্রবার মালয়েশিয়ার সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অন্যরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। কৃষি সংবাদ। নেত্রকোনার হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা। এবছর ধানের ফলন ভালো থাকায় খুশি কৃষক। কৃষি বিভাগ বলছে দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান ঘরে তুলতে পারবেন চাষি। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনা জেলায় এবার ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে আবাদ হয়েছে ৪১,০৭৫ হেক্টর জমিতে। হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান এবছর আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। ১,৫০০ মনের প্লাস ১৬০০ মনের মতো ধান পাওয়ার আশা রাখতেছি। ২০০ মন ধান বিক্রি করতে পারবো। কৃষকদের পাশাপাশি পরিবারের সবাই মনের আনন্দে ধান শুকিয়ে গোলায় তোলার কাজে সাহায্য করছেন। শিলাবৃষ্টির ঝড় তুফান না হওয়াতে আমাদের বাম্পার ফসল হয়েছে। বিগত ১০ বছরও এমন সুন্দর ফসল হয় নাই। তার মূল কারণ হলো আবহাওয়া অনুকূলে ছিল। ধানের দরও ভালো নয়, তাকে আমরা এই যে ১,০০০ টাকা ধরে আমরা ধান বিক্রি করছি। ভালো ফলনে কৃষক উৎসবের মেজাজে ধান কাটছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক ভাইরা হাওরের ধানগুলি তারা নির্বিঘ্নে কাটতে পারেন, সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে কম্বাইন হারভেস্টার রয়েছে। এই জেলায় আমাদের বিতরণকৃত যে কম্বাইন হারভেস্টার ছিল তার মধ্যে ৭৩৬টি কম্বাইন হারভেস্টার এবছর আমাদের জেলা সচল আছে। ধান কর্তনের যন্ত্রের অভাবে দ্রুত গতিতে বোরো ধান কর্তন করা যাচ্ছে না বলছে জেলা প্রশাসন। ধান কাটার জন্য যন্ত্রের সাথে ঘাটতি রয়েছে, কেননা আমরাও আতঙ্কিত থাকি কখন পাহাড়ে ঢল শুরু হয়ে যায়, কখন বন্যা হয়ে যায়। জেলায় এবার ১২,৬৪,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শৈলদাহ নদী তীরবর্তী সড়ক। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে ৫০,০০০-এর বেশি মানুষ। ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি ভুক্তভোগীদের। তবে অর্থ বরাদ্দ না থাকায় রাস্তা সংস্কারে তাৎক্ষণিক কোনো উদ্যোগ নিতে পারছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পিচ ঢালা রাস্তায় নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিতে কোটি টাকা ব্যয়ে শৈলদাহ নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ করে এলজিইডি। পণ্য পরিবহন, যান চলাচল সহ সড়কটি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগের মাধ্যম। কিন্তু সম্প্রতি তীব্র ভাঙনে শৈলদাহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে সড়কটির ২৫০ ফুট অংশ। এতে সরিষাবাড়ি, চিতলিয়া, তারাইল, জামাইবাজার ও মামার বাজার সহ যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত ১৫টি গ্রামের ২৫০,০০০ মানুষ।
কাছেই একবারে রাস্তা ছিল, রাস্তাটা সহ পুরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজনের যাতায়াতের খুব সমস্যা, স্কুলে যাতায়াত পোলাপান যাইতে পারে না ঠিক মতো। নদী ভাঙা না কমালে তো এই রাস্তাটা থাকবে না, আমাদের বাড়ি ঘরও থাকতেছে না। ঘর ভাঙতে আর চাইরাত আছে জায়গা, মাল জিনিস বার করছি মানুষ নিয়ে। আগে একবার ভাঙছে, সেখানে যে পাইলিং করছে, সে পাইলিং ও ট্রেকে নাই, ফিরে এবার ভেঙে গেছে। নতুন রাস্তা ঢালাই করছে, তাও ভেঙে গেছে। প্রতিদিন 10 থেকে 15 কিলোমিটার ঘুরে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী সহ খেটে খাওয়া মানুষকে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে সড়ক মেরামতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য আমরা আগামীকাল থেকে ওনার নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেব। অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারে সরকারের হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাস্কা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে 65টি বাচ্চা। বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রে কচ্ছপ লালন পালন কেন্দ্রে রাখা হয়েছে। করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, 15 ফেব্রুয়ারি বাটাগুর বাস্কা প্রজাতির একটি কচ্ছপ 82টি ডিম দেয়। পরে সেগুলো সংরক্ষণ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ড বিচে রাখা সেই ডিম থেকে 65টি বাচ্চা ফুটে বের হয়। প্যানে রেখে লালন পালনের পর বড় পুকুরে ছাড়া হবে বাচ্চাগুলোকে। আমরা প্রায় 100 বেশি কচ্ছপ অবমুক্ত করেছি। ওখানে ওরা আস্তে আস্তে সার্ভাইভ করবে, ডিম পাড়বে, বাচ্চা হবে, এরপর আস্তে আস্তে নদীতে ছেড়ে যাবে, চলে যাবে। আমরা চাচ্ছি যে পর্যন্ত ফিরে আসুক, বেঁচে থাকুক। আমরা এখানে লালন পালন করি এবং এমন জায়গায় ছাড়ার চেষ্টা করছি যে সেখানে সার্ভাইভ করে যেন টিকে থাকতে পারে। এবার রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট 2025 চালু করল রবির মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপস। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সলিউশন উপস্থাপন করতে পারবেন। রবি কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. মনিরুজ্জামান বিডি অ্যাপস ইনোভেশন সামিট 2025-এর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কে। ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। ক্ষতির মুখে পরিবহন চালক ও মালিক। সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মেরামতের অভাবে ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোর বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষজন। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষাকালে কাদা পানি মারিয়ে চলতে হয় পথচারীদের। জ্যাম হয়, এই রাস্তার মোড়টার মধ্যে গাড়ি আটকে যায়, তারপর রাস্তাটা বড় হলে ভালো হইতো। আমরা আনিগুনি করতে পারি না, ভ্যান দিয়ে আসার লাগে। এই রাস্তার কারণে অনেক হাসপাতালের দিকে রুগী যেতে পারে না। বৃষ্টির সময় আসলে এই যে জায়গাগুলোর মধ্যে পানি বেজে থাকে, আর গরমের সময় তো প্রচুর ধুলা ওঠে। রাস্তাতে চলাচল করুন না, এই কুম্বর এই ব্যথা পাইয়া লিখিয়াও না। অটো মোটো উল্টা যায়, ভ্যান ট্রেন উল্টা যায়, অনেক রিক্সাওয়ালা পায় ব্যথা পায়। ভাঙা সড়কে চলতে গিয়ে প্রায় নষ্ট হয় যানবাহন। ক্ষতির মুখে পড়েন পরিবহন শ্রমিক ও চালকরা। ফুলবাড়িয়ার কথা শুনলে আমাদের ভয় করে। আমাদের রাস্তাঘাটটা এরকমই খারাপ যে মনে করেন যে কোনো গাড়ি ঠিকভাবে চলতে পারে না। ভাঙার কারণে আমাদের বেরিং জায়গা ওইটা জায়গা এই পাতি ভেঙে যায়, সেটা বিভিন্ন ধরনের আমাদের ক্ষতি হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যে সামনে এডিপি প্রকল্প বাস্তবায়ন করব, আমরা মিটিং করতেছি যে এই প্রকল্পগুলা এই রাস্তা মেরামত বা রাস্তা সংস্করণ যাই বলি না কেন, সেগুলোর কাজে যথাযথভাবে আমরা লাগাবো ইনশাআল্লাহ। নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও এর বাস্তবায়ন দেখতে চান ফুলবাড়িয়াবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। এনএসইউ এর প্রশাসনিক ভবনের সিন্ডিকেট হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজারি বোর্ডের উদ্বোধন হয় এবং একই সাথে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে এনএসইউ যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন শাহরিয়ার।
এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজারি বোর্ডে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এসিআই ফার্মাসিউটিক্যালস সহ ওষুধ শিল্পের বিশিষ্ট 12 জনের প্রতিনিধি রয়েছেন। বক্তারা বলেন, এটি এনএসইউ এর ফার্মাসিউটিক্যাল কারিকুলামকে সমৃদ্ধ করার পাশাপাশি যৌথ গবেষণাকে উৎসাহিত করবে এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। 2025-26 অর্থ বছরের বাজেটে সিগারেটে কার্যকর কর আরোপের দাবি জানিয়েছে উন্নয়ন সমন্বয়। জাতীয় প্রেস ক্লাবে 2025-26 অর্থ বছরের বাজেটে সিগারেটে কার্যকর কর আরোপের প্রস্তাবনা বিষয়ক প্রাক বাজেট সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সিগারেটের দাম বাড়ানোর ক্ষেত্রে রাজস্ব আহরণের চেয়ে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তারা বলেন, নাগরিক সংগঠনগুলোর প্রস্তাবনা অনুযায়ী সিগারেটের দাম বাড়ানো গেলে বিদ্যমান সম্পূরক শুল্ক হার অপরিবর্তিত রেখে 40% বেশি রাজস্ব আদায় সম্ভব। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার উদ্যোগে গুড মর্নিং বাংলাদেশ নামে ক্যান্সার গবেষণায় সহায়তার জন্য অস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টির আয়োজন করা হয়। 4 মে সিডনির একটি কমিউনিটি সেন্টারে সাবরিনা আরিফিনের উপস্থাপনায় প্রথমে ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরিফিন গুড মর্নিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল হকের স্ত্রী লায়লা হককে পরিচয় করিয়ে দেন। উপস্থিত ছিলেন শিরিন আক্তার মুন্নি, ডক্টর আব্দুল হকের কন্যা রুবায়াত হক, সাথী তানভীর শহীদ, মিলি ইসলাম, রওশন জাহান পারভিন সহ অন্যরা। বক্তব্য রাখেন ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর ডার্সি লন্ড, কাম্বারল্যান্ড ক্যাপেল টাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, আশিকুর রহমান অ্যাশ, লেখক সংগঠক মোহাম্মদ শফিকুল আলম, ডক্টর রফিক ইসলাম, নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলের প্রতিনিধি জেনি নিউয়েন। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়াকে সহায়তা করে বাংলা হেয়ার, সিডনি প্রতিদিন ও জন্মভূমি টেলিভিশন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। লন্ডন থেকে দেশের পথে বেগম খালেদা জিয়া, মঙ্গলবার বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খল অবস্থানের নির্দেশনা। রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনে কেউ হতাহত হয়নি, আতঙ্কে ছাদে আশ্রয় নেওয়া 18 জনকে উদ্ধার। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ, স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ। আইনি জটিলতা না দেখিয়ে শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার বিচার দাবি, রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের মানব প্রাচীর কর্মসূচি। এবং 800 কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, 2 মেয়ে ও 1 ছেলের নামে সম্পদের নোটিশ জারি। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।